সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ জুয়েল, সহকারী শিক্ষক, আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। আজকে তোমাদের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমি যেই অধ্যায়টি নিয়ে আসছি সেটা হচ্ছে অনুশীলনী 7.1-এর সরল সমীকরণ। কারণ সরল সমীকরণে তিনটা অনুচ্ছেদ আছে, একটা হচ্ছে 7.1 আর 7.2, 7.3। যেহেতু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় 7.1 নিয়ে আলোচনা করা হবে, তাহলে আজকে আমি 7.1 নিয়ে তোমাদের আলোচনা করব। আমি অধ্যায়ে পৌঁছানোর আগে তোমাদের দেখো নিচের মধ্যে কতগুলো সংজ্ঞা আছে। এই সংজ্ঞাগুলো তোমরা যদি ভালো করে জানতে পারো, অধ্যায়ের অঙ্কগুলো করতে তোমাদের অনেক সুবিধা হবে। দেখো, প্রথম কোশ্চেনটা হচ্ছে সমীকরণ। তাহলে আমরা সমীকরণ কি বা কাকে বলে সেটা আমরা জানব। আমরা জানি চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংমিলিত গাণিতিক বাক্য কি বলা হয়? সমীকরণ বলা হয়। আমি আবারও বলি, চলক, প্রক্রিয়া চিহ্ন, সমান চিহ্ন গাণিতিক বাক্য কি বলা হয়? সমীকরণ বলা হয়। আমরা যদি উদাহরণের মাধ্যমে দেখি, দেখো উদাহরণের মাধ্যমে দেখব। উদাহরণ দিয়ে বলতে পারি যে x + 1 = 3। তাহলে দেখো, একে একটা সমীকরণ কীভাবে হলো? আমি যে বললাম যে চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত একটা গাণিতিক বাক্য, তাহলে এই পুরো গাণিতিক বাক্যকে আমরা কি বলতে পারি? একটা সমীকরণ বলতে পারি। তাহলে আমাদের একটা সমীকরণের মধ্যে কী কী লাগবে? চলক লাগবে, প্রক্রিয়া চিহ্ন লাগবে আর সমান চিহ্ন লাগবে। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের সরল সমীকরণ। দুই নাম্বার হচ্ছে সরল সমীকরণ। সরল সমীকরণ কাকে বলে? সরল সমীকরণ হলো চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলা হয়। আমি আবারও বলছি, চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলা হয়। আমি এখন যে সংজ্ঞাগুলো বলতেছি, এগুলি তোমাদের বইয়ে, তোমাদের পাঠ্য বইয়ে পৃষ্ঠা নাম্বার 102-এর মধ্যে 2 থেকে শুরু করে আছে। আমি যতগুলো সংজ্ঞা বলবো সবগুলি সংজ্ঞায় তোমাদের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে কি চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে কি সরল সমীকরণ বলা হয়? তাহলে আমরা উদাহরণের মাধ্যমে দেখতে পারি। উদাহরণের মাধ্যমে হচ্ছে কি যে 2x + 1 = 3। তেমনি এখানে একটা চলকের ঘাত কোনটা? ঘাত হচ্ছে এটার ঘাত মানে পাওয়ার। এটা কত ঘাত বিশিষ্ট? একঘাত বিশিষ্ট। তাহলে চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে কি বলা হয়? সরল সমীকরণ বলা হয়। আমি এখন আরেকটা উদাহরণ লিখি যে x² + 1 = 2। এটা কি সরল সমীকরণ বলা যাবে? নিশ্চয়ই না, কারণ আমি সংজ্ঞার মধ্যে বলেছিলাম যে চলকের একঘাত বিশিষ্ট হতে হবে, কিন্তু এখানে ঘাত কত? 2, তার জন্য এটাকে সরল সমীকরণ বলা যাবে না। আমি আরেকটা উদাহরণ দিয়ে আরেকটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেছি যে x + 1 = y + 2। এটাও একটা কি সরল সমীকরণ। কিভাবে? সরল সমীকরণের আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে সরল সমীকরণে এক বা একাধিক চলক থাকতে পারে, কিন্তু তার ঘাত হতে হবে 1, কিন্তু এক বা একাধিক চলক নিয়েও সরল সমীকরণ গঠিত হয়। তাহলে তোমরা সরল সমীকরণকে সম্পর্কে জানলা। এখন মূল বা বীজ কি সেটা আমরা শিখব। মূল বা বীজ। মূল বা বীজ, এই মূল বা বীজের সংজ্ঞা থেকে আমরা পাই সমীকরণটি সমাধান করার জন্য চলকের যে মান আমরা পাই তাকে আমরা মূল বা বীজ বলবো। আমি আবারও বলি, সমীকরণটি সমাধানের জন্য চলকের যে মান আমরা পাবো সেটাকে কি বলা হবে? মূল বা বীজ বলবো। আমি আবার বলতেছি যে প্রত্যেকটা সংজ্ঞা তোমাদের বইয়ের মানে চ্যাপ্টারের প্রথম থেকে শুরু করে দেওয়া আছে, তো তোমরা বই খেয়াল করলে অনেক সংজ্ঞাগুলো পেয়ে যাবা। তাহলে মূল বা বীজ হচ্ছে, যেমন আমি একটা তোমাদের এই উদাহরণের মাধ্যমে আবার বলি, 1 + 2x + 1 3। এই সমীকরণ আমরা জানি এটাকে বলে বাম পক্ষ, এটাকে বলে ডান পক্ষ। তাহলে এখানে একটা চলক আছে। আমি বলেছিলাম সমীকরণ সমাধানের জন্য মূলের যে চলকের যে মানটা পাবো সেটাকে মূল বলা হবে। তাহলে এখান থেকে যদি আমরা একটা রেজাল্ট বাইর করি, দেখো কি হয়। 2x, এই বাম পক্ষ থেকে কোনো রাশি বা কোনো পদ যদি ডান পক্ষে যায় তাদের কি চিহ্নের পরিবর্তন হয়, তাহলে কি হবে? প্লাস আছে মাইনাস হয়ে যাবে, বা 2x = 2। তাই গুণ আকার আছে, কোথায় যাবে?
ভাগে চলে যাবে, সুতরাং এক্স সমান 1। এটাই হচ্ছে কি, এই চলকের একটা মান পেলাম, এটাই হচ্ছে বীজ বা মূল। তাহলে নেক্সট কোশ্চেন আমরা যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে সমীকরণের বিধিসমূহ। সমীকরণের বিধি হচ্ছে 4 ধরনের। সমীকরণের বিধি হচ্ছে 4 ধরনের। এক নাম্বার হচ্ছে পক্ষান্তর বিধি, আর 2 নাম্বার হচ্ছে বর্জন বিধি, 3 নাম্বার হচ্ছে আর গুণন বিধি, 4 নাম্বার হচ্ছে প্রতিসাম্য বিধি। তাহলে আমরা যদি এই বিধিগুলি আমরা দেখতে পারি, কারণ এগুলি তোমরা সমাধান করলে তোমাদের যে অঙ্ক আছে 7.1-এর সেগুলি করতে তোমাদের এই বিধিগুলার সহায়তা করবে, সাহায্য করবে। তাহলে বিধিসমূহ মানে নিয়মসমূহ কি? 1 নম্বর আমি বলেছিলাম পক্ষান্তর বিধি। পক্ষান্তর বিধি, তাই পক্ষান্তর বিধি কাকে বলে? কোনো সমীকরণের যে কোনো পদ এক পক্ষ থেকে অপর পক্ষে চিহ্ন পরিবর্তনের মাধ্যমে স্থানান্তর করাকে কি বলা হয়? পক্ষান্তর বিধি বলা হয়। আমি আবারও বলি, কোনো সমীকরণের যে কোনো পদ এক পক্ষ থেকে অপর পক্ষে চিহ্ন পরিবর্তনের মাধ্যমে স্থানান্তর করাকে কি বলা হয়? পক্ষান্তর বিধি বলা হয়, চিহ্ন পরিবর্তনের মাধ্যমে। তাহলে আমি একটু আগে যে উদাহরণটা দিয়েছিলাম 2x + 1 = 3, এখানে দেখো সেকেন্ড লাইন আমি কি করেছিলাম? 2x = 3, এই যে ওয়ানটাকে আমি কি এখানে বাম পক্ষ থেকে ডান পক্ষ নিয়ে গেছিলাম, নিয়ে যাওয়ার পর সেখানে আবার কি চিহ্ন পরিবর্তন করেছি, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। এই যে এক পক্ষ থেকে অন্য পক্ষে নিয়ে যাওয়া এবং চিহ্ন পরিবর্তন করা, সেটাকে আমরা কি বলবো? পক্ষান্তর বিধি বলবো। তারপর 2 নাম্বার হচ্ছে বর্জন বিধি। আমি 2 নাম্বার সমীকরণ বিধির মধ্যে বলেছিলাম যে বর্জন বিধি। 2 নাম্বার বর্জন বিধি। বর্জন বিধি কাকে বলে? বর্জন বিধি হচ্ছে কোনো সমীকরণের উভয় পক্ষ হতে একই চিহ্ন যুক্ত পদ এবং সদৃশ পদ সরাসরি বর্জন করাকে কি বলা হয়? সরাসরি বর্জন করা কি বলা হয়? সমীকরণের যোগের বা বিয়োগের বর্জন। আমরা উদাহরণের মাধ্যমে দেখি, যেমন একটা সমীকরণ লিখলাম 2x + 3 = a + 3। দেখো এখানে একটা সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষ আমি কি বলেছিলাম? একই চিহ্ন। দেখো একই চিহ্ন সদৃশ পদ, এখানে একই চিহ্ন বলতে প্লাস প্লাস, সদৃশ বলতে 3 তাহলে এটাকে বলছিলাম যে বর্জন বিধির মধ্যে একই চিহ্ন এবং সদৃশ পদ যদি থাকে তাদেরকে সরাসরি বর্জন করা যায়, তাহলে আমি নেক্সট লাইনটা লিখতে পারি 2x = a। তাহলে আমরা কি করলাম? বাম পক্ষ থেকে +3, ডান পক্ষ থেকে +3 উঠিয়ে দিলাম। তাহলে এটা হলো একটা বর্জন বিধির উদাহরণ। নেক্সট কোশ্চেনটা হচ্ছে আমাদের বর্জন বিধির বললাম যে আর গুণন। তাহলে আর গুণন কীভাবে হয়? তোমরা এই যে এগুলো যখন অঙ্ক করতে যাবো দেখবে প্রত্যেকটা সংজ্ঞায় তোমাদের কাজে লাগবে, আমি তোমাদের অঙ্ক করার পর সময় দেখাবো। তাহলে বর্জন বিধির পর আমি কি বললাম? আর গুণন বিধি। তিন নাম্বার আর গুণন বিধি। আর গুণন বিধি সংজ্ঞাটা দেওয়ার আগে আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাদের সংজ্ঞা দিতে চাই। যেমন x/2 = 3/2। এখন এটাকে বললাম যে দেখো এখানে একটা আমি সমীকরণ লিখলাম, এটাকে বলি আমরা বাম পক্ষ, এটাকে বলি আমরা ডান পক্ষ। তো এই বাম পক্ষের মধ্যে দেখা গেছে উপরটাকে বলি লব, নিচেরটাকে বলি হর। সেম এটাকেও বলি লব, নিচেরটাকে বলি হর। তাহলে আর গুণন বিধির সংজ্ঞাটা কীভাবে আসে? সংজ্ঞাটা হচ্ছে এই যে আমি বলবো, আমি আগে বলিনি যে বাম পক্ষের লব ইন্টু ডান পক্ষের হর সমান বাম পক্ষের হর ইন্টু ডান পক্ষের লবকেই আর গুণন বিধি বলা হবে। তাহলে এটা দেখো সেকেন্ড লাইনটা আমরা কি লিখতেছি? আমি বলেছিলাম বাম পক্ষের লব ইন্টু ডান পক্ষের হর। তাহলে 2 গুণন x গুণন 2 সমান বলেছিলাম বাম পক্ষের হর ইন্টু ডান পক্ষের লব। তাহলে কি হলো? 2 গুণন 3। তাহলে এটা কি দাঁড়ায়? 2x = 3 6। তাহলে এই যে এখান থেকে এই লাইনটা করা, এইটা যদি তুমি ব্যাখ্যা করতে চাও কাউ থেকে যে এটা কিভাবে আসলো, এটা হচ্ছে আর গুণন বিধি অনুসারে আসলো। তাহলে আর গুণন বিধি আমাদের জানা হলো।
লাস্টে যে 4 না আমি বলেছিলাম যে সমীকরণ বিধিসমূহ 4টা, লাস্টেরটা হচ্ছে কি প্রতিসাম্য বিধি। কি সাম্য বিধি? প্রতিসাম্য বিধি। চার নাম্বার, প্রতিসাম্য বিধির মধ্যে আমরা দেখতে পাই যে প্রতিসাম্য বিধির মধ্যে যদি আমরা জানি যে কোনো সমীকরণের সকল বাম পক্ষের সকল উপাদান ডান পক্ষে এবং ডান পক্ষের সবগুলো উপাদান বাম পক্ষে চিহ্ন পরিবর্তন ছাড়াই নিয়ে আসা কি বলা হয়? প্রতিসাম্য বিধি বলে। আমি আবার বলি, কোনো সমীকরণের সবগুলো উপাদান বাম পক্ষের উপাদান ডান পক্ষে এবং ডান পক্ষের উপাদান বাম পক্ষে কোনো চিহ্ন পরিবর্তন ছাড়াই নিয়ে আসা হয়, তাকে কি বলা হয়? আমরা প্রতিসাম্য বিধি। যেমন একটা এক্সাম্পলের মধ্যে দেখা যায়, উদাহরণ দিয়ে বলি, 3x + 2 = 3y + 2। আচ্ছা, এখন আমি যদি এটাকে প্রতিসাম্য বিধি অনুসারে বলেছিলাম যে বাম পক্ষের সকল উপাদান ডান পক্ষে এবং ডান পক্ষের সকল পদ বাম পক্ষে নিয়ে আসাটা কি বলা হয়? কোনো চিহ্ন পরিবর্তন ছাড়া কি বলে? প্রতিসাম্য বিধি বলা হয়। তাহলে আমরা এটা কি লিখতে পারি? 4x + 2 3x + 2। দেখো এখানে আমি ডান পক্ষের প্রত্যেকটা পদ আমি বাম পক্ষে নিয়ে আসলাম, আবার বাম পক্ষের প্রত্যেকটা উপাদান ডান পক্ষে নিয়ে কোনো চিহ্ন পরিবর্তন হয়েছে না, এখানে কোনো চিহ্ন পরিবর্তন। তাহলে এই ধরনের সমীকরণকে কি বলা হবে? প্রতিসাম্য বিধি বলা হবে। তাহলে আমরা এই যে সমীকরণ বিধিসমূহ 4টা বললাম, 1 নাম্বার হচ্ছে পক্ষান্তর বিধি, 2 নম্বরে বর্জন বিধি, তারপর 3 নাম্বার হচ্ছে আর গুণন বিধি, 4 নম্বর হচ্ছে প্রতিসাম্য বিধি। এই কথাগুলো তোমাদের কি অঙ্ক করার ক্ষেত্রে লাগবে। আমরা এখন আমি আবার বলি, সংখ্যাগুলো তোমাদের বইয়ে সম্পূর্ণ আছে, আমি বই থেকেই তোমাদের সংখ্যাগুলো বললাম। এখন যদি আমরা বইয়ের একটা অঙ্ক করতে যাই, দেখো অনুশীলনী 7.1-এর 107 পৃষ্ঠার 3 নাম্বার অঙ্কটা আমি যদি সমাধান করতে চাই, তাহলে 3 নাম্বার অঙ্কটা যদি করি, দেখো আমি আবার বলি তোমাদের বইয়ের 3 নাম্বার অঙ্কটা যদি করি, 3 নাম্বারটা হচ্ছে অঙ্কটা দেওয়া হচ্ছে 3y + 1 = 7y - 1। আচ্ছা, এই একটা সমীকরণের কি রয়েছে? বাম পক্ষ রয়েছে এবং ডান পক্ষ রয়েছে। এটা আমরা সমাধান করব কিভাবে? এখানে একটা চলক কাজ করতেছে, চলকটা হচ্ছে y। এখন আমরা যদি এখানে আমরা করতে চাই, তাহলে কি হবে? সমীকরণের বাম পক্ষ থেকে ডান, দেখো এই যে এখানে আমরা যদি পরবর্তী লাইন করি, 7y - y = 3y + 1। বলো তোমরা কি কেউ বলতে পারবে? আমাকে একটু বলো তো, আমি দ্বিতীয় লাইনটার মধ্যে আমি যে 4টা বিধি বললাম, কোন বিধিটা করেছি? কেউ কি বলতে পারবে? আমাকে একটু কমেন্টসের মধ্যে জানাও। কেউ আমাকে জানাও যে আমি এই যে সেকেন্ড লাইনটা করলাম, আমি যে বললাম এতক্ষণ 4টা বিধি বললাম, পক্ষান্তর বিধি, বর্জন বিধি, আর গুণন বিধি, প্রতিসাম্য বিধি, তাহলে আমি এই সেকেন্ড লাইনটা কোন বিধিতে করেছি? কেউ বলতে পারবে? আচ্ছা, কোনো আনসার আসতেছে না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে প্রতিসাম্য অনুসারে। কারণ আমি যখন প্রতিসাম্য বলেছিলাম তখন কি বলেছিলাম? যে বাম পক্ষের সকল উপাদান ডান পক্ষের সকল বাম পক্ষে নিয়ে এসে কোনো চিহ্ন পরিবর্তন করা যাবে না, সেটাই প্রতিসাম্য। তাহলে দেখো আমি এখানে বাম পক্ষের ডান পক্ষেরটা বাম পক্ষে নিয়ে আসছি আর বাম পক্ষেরটা ডান পক্ষে নিয়ে আসছি। তাহলে আমরা অঙ্কটা যদি করি, তাহলে কি দাঁড়ায়? 7y - 3y = 1 + 1। এখানেও একটা কাজ করেছি, দেখো এখানেও আমার সমীকরণ বিধি সময় একটা কাজ করেছি। সেটা কি কাজ? পক্ষান্তর বিধি করেছি। কি করেছি? পক্ষান্তর। দেখো এখানে 7y, এই 3y ছিল ডান পক্ষে, সেটা আমরা কি বাম পক্ষে নিয়েছি। কি বলেছিলাম? পক্ষান্তর সংখ্যাটা কি বলেছিলাম? যে পদগুলো এক পক্ষ থেকে অন্য পক্ষ যাবে কিসের মাধ্যমে? চিহ্ন পরিবর্তনের মাধ্যমে। দেখো এখানে ছিল প্লাস, হয়ে গেছে মাইনাস, এটা ছিল প্লাস মাইনাস, এটা হয়ে গেছে প্লাস। তাহলে এখানে কি বিধি কাজ করছে? পক্ষান্তর।
আচ্ছা, তাহলে 7y থেকে 3y গেলে কত থাকে? 4y 2। এবার আমরা কি করব, এই যে y এর সাথে কে আছে? 4 আছে, 4 দিয়ে ভাগ করব উদ্ভবকে আমরা। 4y ডিভাইড বাই 4, 2/4, 4 দ্বারা উভয় পক্ষকে ভাগ করে। আচ্ছা, তাহলে এখানে কি দাঁড়ায়? 4 4 কাটা যাবে, শুধু y থাকে। y সমান, দেখো এটা গেল 2 1 2 আর হচ্ছে 2 2 4। তাহলে আমাদের একটা বীজ বা মূল পেয়ে গেলাম। তাহলে আমার সমীকরণটি সমাধান হয়ে গেল। দেখো এই অঙ্কের মধ্যে কয়টা আমাদের যে বিধি আছে, দুইটা বিধি কাজ করে, একটা প্রতিসাম্য বিধি আর একটা হচ্ছে পক্ষান্তর বিধি। আচ্ছা, এখন তোমরা এইভাবে যখন বিধিগুলা তোমাদের উদাহরণ থেকে সংখ্যাগুলো ভালো করে জেনে করবা, ইনশাল্লাহ আমি মনে করি অঙ্কগুলো করতে তোমাদের সহজ হবে। এখন আমরা যে পাশের সৃজনশীল আছে, সৃজনশীলটা সমাধান করব। দেখো উদ্দীপক, সৃজনশীলের উদ্দীপকে বলেছে যে a সমান x+1 আর b সমান x। তো আমি কয়ে বলেছি যে 2x - 1 সমান 0 সমীকরণটির চলক x এর ঘাত এবং সমীকরণটির মূল কত। তাহলে আমরা যদি অঙ্কটির সমাধান ঘাত চলক, প্রথম এখানে দুইটা পার্ট আছে, একটা বলেছে যে সমীকরণটির চলক x এর ঘাত নির্ণয় করো আর সমীকরণটির মূল নির্ণয় করো। তাহলে আমরা করব এখন। তাহলে ক নাম্বার হচ্ছে দেওয়া আছে সমীকরণটি কত? 2x - 1 = 0। তাহলে তোমরা এখানে বলো চলক, চলক কোনটা? চলক ছোট ক্লাস 6ষ্ঠ শ্রেণীতে পড়েছে যে আমরা জানি ইংরেজি বর্ণমালার মধ্যে x y z এই তিনটাকে ভ্যারিয়েবলস বা চলক বলা হয়। তাহলে এখানে কি আছে? আমাদের x আছে, xটা হচ্ছে এখানে চলক। তাহলে এখানে ঘাত কীভাবে বুঝবা? এখানে যে টুটা কিন্তু ঘাত নয়, এটা হচ্ছে সহগ। তাহলে এখানে ঘাত কোথায় বলবো আমরা? এখানে এই যে পাওয়ার, তাহলে x খালি আছে, 1 আছে, এর ঘাত কত ধরা যাবে? 1 ধরা যাবে। তাহলে কি লেখা যাবে? আমাদের প্রথম দুইটা পার্ট, x এর ঘাত 1। তাহলে আমরা একটা অংশ করে ফেললাম। এবং দ্বিতীয় অংশ বলেছে সমীকরণটির মূল নির্ণয় করা। মূল এবং বীজ। মূল কাকে বলেছিলাম? সমীকরণ সমাধানের জন্য x এর যে মান বের করা হয় তাকে কি, চলকের যে মান বের করা হয় তাকে কি বলা হয়? মূল বলা হয়। তাহলে আমরা কি আবার লিখব? আবার সমীকরণটা কত? 2x - 1 = 0। তাহলে এখানে দেখো প্রথমে সমীকরণটা হচ্ছে 2x - 1 = 0। এখানে আমরা কি কাজ করব? 2x এটাকে কি করে? এই পক্ষ থেকে ওই পক্ষ নিয়ে, আমাদের টার্গেট হচ্ছে x এর মান বের করা, একটা মূল বের করা। তাহলে কি করব? সমান 1। এখানে কি কাজ করলাম? কোন বিধি করলাম? প্রথমটা, বিধি নাম্বার 1, পক্ষান্তর বিধি করলাম। দেখো এখন এই 2 এর সাথে কে গুণাকার আছে? সরি, x এর সাথে কে গুণাকার 2 আছে। তাহলে আমরা কি 2 দিয়ে উভয়কে ভাগ করব। উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে। আচ্ছা, তাহলে লাস্টের লাইন কি হলো? এই 2 কাটা যাবে, সুতরাং x সমান হাফ। তাইলে এটাই আমাদের কি হবে? আমাদের প্রথম অংশ বলছে চলকের ঘাত কত? চলকের ঘাত 1। আর সমীকরণটির মূল কত? সমীকরণটির মূল হচ্ছে হাফ। তাহলে আমাদের ক অঙ্ক শেষ হয়ে গেল। এবার আমরা খ করব। খ দেখো কি বলেছে। হ্যাঁ, অনেকে এখন কমেন্টসে বলছে প্রতিসাম্য বিধি। থ্যাংক ইউ নুরুন রুমা। আচ্ছা, এখন আমরা নেক্সট যে কোশ্চেনটা হচ্ছে আমাদের সমাধান করো যে সৃজনশীল নাম্বার খ বলেছে a/2 - a - 3
আর a মাইনাস 4/5 সমান 2। এই অঙ্কটা আমরা সমাধান করতে যাব। সমাধান দেখো, তাহলে আমাদের এই অঙ্কটা করার জন্য আমাদের উদ্দীপকে এর হেল্প লাগবে। তাহলে যেহেতু এর হেল্প লাগবে, তাহলে আমরা কি লিখব? প্রথমে লিখব খ, দেওয়া আছে a সমান x প্লাস 1। তাহলে দেখো, তাহলে আমাদের সমাধান করো, তাহলে এটা আমরা উঠাবো। সুতরাং a/2 মাইনাস a মাইনাস 3/3 মাইনাস a মাইনাস 4/5 ইকুয়াল 2, বা এর মানটা বসাবো আমরা। এর মানটা কত আমাদের? এর মানটা হচ্ছে x প্লাস 1/2 মাইনাস x প্লাস 1 মাইনাস 3/3, তারপর হচ্ছে x প্লাস 1 মাইনাস 4/5 সমান 2। দেখো, এই লাইনটা শুধু আমরা এর মানটা বসিয়েছি। এর জায়গায় কি বলেছি? x প্লাস 1, এর জায়গায় x প্লাস 1, এর জায়গায় x প্লাস 1। নেক্সট লাইনটা আমরা কি করব? 2। তাহলে x প্লাস 1কে কিছু করা যায়? এখন কিছু করা যায়, আমরা রেখে দিই। x প্লাস 1 মাইনাস এখানে কত দেখো তো, x 3-এর থেকে 1 চলে গেলে কত থাকবে? -2 মাইনাস x, এখানে 4 হচ্ছে ঋণাত্মক আর 1 হচ্ছে ধনাত্মক, তাহলে কত হবে? x মাইনাস 3/5 সমান 2। আচ্ছা, নেক্সট লাইনটা আমাদের করা যাবে। দেখো, এখানে 1টা 2টা 3টা পদ, এবং 3টা পদের লবে আছে x প্লাস 1, এইটা পদে x মাইনাস 2, এটা হচ্ছে x মাইনাস 3। এগুলি হরে আছে 2, 3, 5। তাহলে 2, 3, 5-এর আমরা এখন কি করব? লসাগু নির্ণয় করব। তো লসাগু আমরা যেহেতু 2, 3, 5 সব প্রত্যেকটাই আলাদা আলাদা সংখ্যা এবং এগুলি মৌলিক সংখ্যা, তাদের লসাগু হচ্ছে তাদের গুণফলেই লসাগু হয়ে যাবে। আমরা জানি লসাগু নির্ণয় করতে যে হরদ্বয়ের গুণফলেই লসাগু হয়। তাহলে 2, 3, 5-এর গুণফল কত? 3 দুগুণা 6 আর 5 6 30 হবে। তাহলে আমাদের লসাগু হচ্ছে 30। তাহলে 30 দিয়ে এই যে একটা ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশ x/2, এটার হর দিয়ে এই 30কে আমরা ভাগ করব। 30তে ভাগ করলে কত হয়? 15 হয়। তাহলে 15 কার সাথে গুণ হবে? লবের সাথে গুণ হবে। মাইনাস 3 দিয়ে 30কে আবার গুণ করব, ভাগ করব। ভাগ করলে কত হবে? 10 হলে আমাদেরকে 10টা কার সাথে গুণ হবে? উপরের লবের সাথে গুণ হবে। মাইনাস 5 আবার কার সাথে গুণ হবে? ভাগ হবে এই 30-র সাথে। তো কত হয়? 5 6 30, তাহলে 6। তাহলে 6 আমরা কি করব? x মাইনাস 3 গেল। তাহলে এখানে আমাদের কাজ শেষ, কারণ 2 দিয়ে এটা করলে 15 লবের সাথে গুণ x প্লাস 1 মাইনাস এটার সাথে 10, তাহলে 10 হলে x মাইনাস 2, আর এটা হচ্ছে কি 5 দিয়ে 30 করলে 6, তাহলে কি হবে? লবের সাথে গুণ 6 × x মাইনাস 3 সমান 3। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা উপরে একটু মুছে ফেলি। বা 30, এখানে দেখো, এই যে আমরা এখন যে 15-এর সাথে x প্লাস 1 কি আকার আছে? গুণ আকারে। 10-এর সাথে x মাইনাস 2 গুণ আকার আছে। 6-এর সাথে x মাইনাস 3 গুণ আকার আছে। বলো তো, এই যে আমরা গুণ করে ফেলি, এইটা আমাদের নিয়ম অনুসারে কোন বিধিতে পড়ে? বলো, বলতে পারবে? এটা হচ্ছে বন্টন বিধি। এটা হচ্ছে কি? বন্টন বিধি আমরা শুরু করবো। যেমন 15-এর সাথে x গুণ করলে 15x প্লাস 15 1 হলে 1 মাইনাস এই 10-এর সাথে x মাইনাস 2 গুণ আকার আছে, তাহলে কি হবে? 10-এর সাথে x গুণ করলে হয় 10x। তারপরে এই প্লাসে এই মাইনাসে কি হবে? প্লাস হবে। তো প্লাস 10 দুগুণা 20 মাইনাস 6-এর সাথে x গুণ করলে 6x মাইনাস মাইনাসে প্লাস, আর 3 6 18 ইকুয়াল
2 আর নিচে কত 30। তাহলে এটা হচ্ছে কি বন্টন বিধি। কি বিধি? এই লাইনটা যে করলাম এটা হচ্ছে বন্টন বিধি। নেক্সট আমরা কি করব, বা 30, দেখো এখানে 15x প্লাসের আর মাইনাসের হচ্ছে -10 -6 কত হয় -16x প্লাস, দেখো আমরা যদি এখানে যোগ করি 15 20 আর 18, তো 8 5 কত 13, 13 3 হাতে কত 1, তাহলে কত 1 2 4 5, এটা যোগ করলে কত হবে 8, 8 আর 5 কত হয় 13, 13 3 হাতে কত 1, তাহলে 1 হলে তাহলে 1 এখানে 1 এ 2 2 3 4 5, আচ্ছা সমান 2। নেক্সট দেখো বা এখানে কত আসলো 15x হচ্ছে ধনাত্মক আর 16x হচ্ছে ঋণাত্মক, তাহলে কত থাকবে? যেহেতু ঋণাত্মকটা বেশি আমাদের -x থাকবে, -x প্লাস 53 30 ইকুয়াল 2। এখানে দেখো আমরা এখানে আরেকটা বিধি কাজ করবো, এখানে হচ্ছে আর গুণন বিধি। আর গুণন বিধি কাজ করবো আমরা, এটার নিচে মনে মনে কত আছে 1 রয়েছে, তাহলে কি আর গুণন বিধি হচ্ছে বাম পক্ষের লব ডান পক্ষের হর, আবার বাম পক্ষের হর ডান পক্ষের লব, লব নিয়ে আমরা কাজ করবো। তাহলে আর গুণন বিধির মধ্যে হচ্ছে যে আমরা লিখবো x, এটা লিখলাম কারণ এটা নিচে যেহেতু 1 রয়েছে, তাহলে কি একের সাথে এটা গুণ করলে এটাই থাকে, আর এটা হবে 2 × 30 বা -x প্লাস 53 ইকুয়াল 60 বা -x, এখানে আর গুণন হলো আর গুণন বিধি, আর এখানে হচ্ছে কি যে আমাদের এখানে পক্ষান্তর করব, যে 53কে ওখানে নিয়ে যাব 60 - 53, তো কি হলো বা এখানে পক্ষান্তর করে আচ্ছা, তাহলে -x সমান কত হয় 60 থেকে 53 চলে গেলে কত হয় 7 থাকে, কত থাকে 7 থাকে। এখন আমার দেখতে হবে যে এখানে x চলকের সামনে কি আছে ঋণাত্মক একটা চিহ্ন আছে, এই চিহ্নটাকে আমাদের সরিয়ে দিতে হবে। চিহ্নকে সরিয়ে দিয়ে কী করতে হবে -1 দ্বারা গুণ করতে হবে, ওকে -1 দ্বারা গুণ করলে হয় এটা কি হয়, এটা হয়ে যাবে x সমান -7, এটাই নির্ণয় সমাধান। এটা কি নির্ণয় সমাধান। তাহলে আমাদের 2 নাম্বার সৃজনশীলের খ আমাদের সমাধান হয়ে গেল, এবং সৃজনশীলের গটা আমরা একটু করব। সাইফুল স্যারকে ধন্যবাদ, ওয়েল ডান স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, অনেকে পরে উত্তর আনসার দিয়েছে, যা এটা অনেক আগে হয়ে গেছে, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা হচ্ছে গ নাম্বার সমাধানটা আমরা করি। গ নাম্বারের মধ্যে যেহেতু ভি আছে 3b + 7 + 4 + 5b - 4/7, এটাকে আমার কোনটা সাহায্য লাগবে? উদ্দীপকের b সমান x এর সাহায্য লাগবে। তাই আমরা গ নাম্বার করতে হলে দেওয়া আছে v = x, তাহলে আমাদের সমীকরণটা হচ্ছে কত 3b + 7/4, তারপর হচ্ছে প্লাস 5b - 4, নিচে হচ্ছে 7 -7/2 সমান b। 3b + 7/4 + 5b - 4/7 - 7/2
ইকুয়াল বি। তাহলে আমাদের ভি এর মানটা আমরা বসাবো, বি কত এখানে এক্স, তো এক্সটা আমরা বসাবো। বা সেকেন্ড লাইনটা আমরা যদি করি 3x, যেখানে বি রয়েছে প্রত্যেকটা জায়গায় তোমরা এক্স বসাইবা। তাহলে 3x প্লাস 7/4 প্লাস 5x মাইনাস 4/7 মাইনাস 7/2 ইকুয়াল এক্স, ইকুয়াল এক্স। এখন আমাদের বি এর মান বসানো হয়ে গেল। তারপর লাইনটা কি করব আমরা, তারপর লাইনটা আমাদের পক্ষান্তর বিধির সাহায্য নিতে হবে। পক্ষান্তর বিধির সাহায্য কি করব, যে এই পক্ষে যদি এক্স চলক রয়েছে, ডান পক্ষে এক্স চলক রয়েছে, এটাকে আমরা কি এই বাম পক্ষে নিয়ে আসব, আর এই সংখ্যাটাকে কোথায় নিয়ে যাব, এই পদটাকে ডান পক্ষে নিয়ে যাব। তাহলে এখানে একটা পক্ষান্তর বিধির কাজ করা লাগবে। তাহলে এখানে 3x প্লাস 7/4 প্লাস 5x মাইনাস 4/7 মাইনাস, দেখো এখানে এই পক্ষে এক্সটা হচ্ছে প্লাসের, এটা যখন পক্ষ চেঞ্জ হবে এটা হয়ে যাবে মাইনাসের। তোমাদের এই সংখ্যাগুলো প্রত্যেকটা বইয়ে আছে, তোমরা যদি বইয়ের সংখ্যাগুলো ভালো করে আয়ত্ত করো ইনশাআল্লাহ অনেক উপকৃত হবা। সমান 7/2। আচ্ছা, তাহলে এখানে আমাদের দেখো একটা পদ একটা পদ একটা, তিনটা পদ থেকে আমরা কী বলব, লসাগু নিব। আমরা জানি লসাগু কীভাবে নিব, যে হর দ্বয়ের গুণফল বা হর দ্বয়কে আমরা লসাগু নিই। এখন হর কে কে আছে, 4 এবং 7, দুইটাই আলাদা। তাহলে দুইটা আলাদা যেহেতু তুমি গুণ করে দাও, 4 7 কত হয় 28। 28 হলে এখন কি করব, এই লবের সাথে এই হরের সাথে এই এখানে যে ভগ্নাংশটা আছে হরের সাথে এই হরটা কি করব, আমরা প্রথমে ভাগ করব। প্রথমে ভাগ করলে কত, 4 নামতা বড় কত, 4 7 28, কত আসে 4 7 28, 7 আসে। তো 7, এই 7টা আবার কি হবে, উপরের লবের সাথে কি হবে, গুণ হবে। তাহলে লবে কি হবে 3x প্লাস 7 প্লাস এখানে আবার 7, এই হর দিয়ে এই 28কে আবার ভাগ করব, কত হয়, আবার 7 নামটা পড়তে হবে, 4 7 28, এইটার সাথে আবার লবটা গুণ হবে 5x মাইনাস 4 মাইনাস কোনো কিছু যদি এখানে এক্সট্রা সিঙ্গেল আকার আছে, এটা কি আকার আছে, সিঙ্গেল, এটা লব হিসাবে কাজ করে। তাহলে কি আমরা জানি লবের সাথে কি করতে হয়, সরাসরি লবের সাথে গুণ করতে হয়, হরের সাথে ভাগ করতে হয়। তাহলে এই লবটার সাথে আমরা হরটা সরাসরি কি করতে পারি, গুণ করতে পারি। তাহলে কি লেখা যায় 28x ইকুয়াল 7/2। আচ্ছা, বা আমাদের নেক্সট লাইনটা হচ্ছে এখানে যে কাজটা হবে এটা হচ্ছে কিসের কাজ, আমাদের যে সমীকরণ বিধির সাথে আমরা তুলনা করি, এটা বন্টন বিধির কাজ। কিসের কাজ, বন্টন বিধি। তাহলে আমরা কি 7 দিয়ে এটাকে কাজ করব, কত হয় 7 3 গুণ করলে 3 7 21 প্লাস 7 7 গুণ করলে কত হয় 7 7 49, তারপরে প্লাস এখানে 4 দিয়ে 5কে গুণলে করা 4 5 20 মানে 20 20x, তারপরে এখানে চিহ্ন আমরা পরিবর্তন করব, প্লাস এখানে হচ্ছে মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস, আর 4 4 গুণ করে 4 4 16, তারপরে আর কি বাকি আছে মাইনাস 28, তাহলে মাইনাস 28x ইকুয়াল ডান পক্ষে আছে 7/2। তাহলে এখানে যে কাজটা করলাম সেটা হচ্ছে কি বন্টন বিধি অনুসারে, আর আমাদের হরে আছে 28। এবার আমরা নেক্সট লাইনটা করব, বা দেখো এখানে এক্স এর আছে কত 21x আর হচ্ছে 20, কত এটা কত লেখা যায় 41x, 41x মাইনাস 28x প্লাস 49 হচ্ছে ধনাত্মক আর 16 হচ্ছে ঋণাত্মক। তাহলে এটা থেকে আমরা লেস করলে কত থাকবে, কত 9 থেকে 6 গেলে 3, আর 4 থেকে 1 গেলে 3 সমান 7/2। নিচে হচ্ছে আমাদের হর হচ্ছে 28। নেক্সট লাইন আমরা করব, বা 28, দেখো
41 থেকে 28 চলে কত থাকে? 8 আছে 11 সমান 3 হলে, আর এখানে কত 1 হবে 13, 1 এখানে চলে যাবে 13, তা 13x প্লাস 33 ইকুয়াল 7/2, বা এটাকে লেখা যায় 13x প্লাস 33 28 ইন্টু 28, বা 7/2 ইন্টু 20। দেখো তোমাদের এই যে কাজটা করলাম এটাও কিন্তু তোমাদের বইয়ে আছে। তোমাদের বইয়ের মধ্যে দেখবা যে পৃষ্ঠা নম্বর 103 বা এই ধরনের শুরুতেই 4টা শতসিদ্ধ আছে বইয়ের মধ্যে। এই 4টা শতসিদ্ধের মধ্যে কিন্তু একটা এই যে একটা শতসিদ্ধ, এটা 3 নাম্বার শতসিদ্ধ, যে গুণ করলে তাদের মানের কোনো পরিবর্তন হবে না। যদি উভয়পক্ষে আমরা একই সংখ্যা দ্বারা গুণ করি তাদের মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এই 4টা শতসিদ্ধের মধ্যে একটা শতসিদ্ধ হচ্ছে এটা। তাহলে কি করা যায়, বা 13x প্লাস 33, কারণ এখানে 28 কি করা যায়, কাটা যায়। তাহলে এখানে সমান এই 2 দিয়ে যদি আমরা এটা করি কত 14 হয়, আর 14 আর 7 আর 14 গুণ করলে কত হয় 4 7 7 আর 4 গুণ করলে কত হবে 4 7 28, 28 8 হাতে 2, 7 2 গুণা 14, না 7 একে 7, 7 আর 2 9, তাহলে কত হবে 14 7 দিয়ে গুণ করলে হয় 98। ঠিক আছে, তারপর আমরা নেক্সট লাইন করব, বা 13x ইকুয়াল 98 মাইনাস 33। এখানে একটা কাজ হয়েছে, এটা হচ্ছে পক্ষান্তর করে, পক্ষান্তর করে। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট লাইনটা কি আসতে পারে, নেক্সট লাইনটা আসতে পারে যে বা 13x ইকুয়াল, দেখো এখানে আমাদের বিয়োগ করি, তাহলে 3 থেকে 8 চলে গেলে বা 8 থেকে 3 চলে গেলে কত থাকে 5 থাকে, আর এখানে 9 থেকে 3 চলে গেলে কত থাকে 6 থাকে। তাহলে আমরা এই রেজাল্টটা পেলাম 65। এখন দেখো এখানে 13 দ্বারা উভয়কে আমরা কি করব, ভাগ করব। 13x বাই 13 ইকুয়াল 65/13। আমরা এখানে একটু সাইড নোট লিখে দেব যে উভয় পক্ষকে 13 দ্বারা ভাগ করে। ওকে, তাহলে আমাদের নেক্সট লাইনটা কি আসবে, সুতরাং দেখো 13 আমাদের কাটা, তাহলে কি থাকবে এখানে x। দেখো এখানে 13কে 65কে 13 দ্বারা ভাগ করো, কত হবে 5 13 65 আমরা জানি, তাই না, তার 5 আসবে। তাহলে আমাদের অঙ্ক সমাধান হয়ে গেল। সুতরাং নির্ণেয় সমাধান x ইকুয়াল 5। আমি আশা করি আজকে যারা যুক্ত হয়েছ তারা এই ক্লাস থেকে খুবই উপকৃত পাবে ইনশাল্লাহ। যারা যুক্ত হয়নি তাদেরকে তোমার মেসেজ দিয়ে দিবে যে আমাদের প্রতিদিন অনলাইন ক্লাস হচ্ছে, যাতে আমাদের প্রতিদিনের যে আমাদের প্রত্যেকটা ক্লাসের যে স্টুডেন্টরা যাতে অন্তর্ভুক্ত থাকে। তো তোমরা বাসায় ভালো করে পড়াশোনা করো, আর ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করো, আর তোমরা ভালো থেকো ইনশাল্লাহ। আজান নয়, আসসালামু আলাইকুম।